ভারত আগ্রাসনের চেষ্টা করলে পাল্টা জবাব, লং মার্চ থেকে কড়া হুঁশিয়ারি। আটক বাংলাদেশি নাবিকদের আপত্তিকর ছবি প্রকাশ, নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে বললেন ক্যাডম্যান। বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের অধিকাংশ খবরই ভুয়া বলছে ফ্যাক্ট চেকাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলার শাওন, 15 বছরে গড়েছেন অঢেল সম্পদ। ভারতের যে কোনো ধরনের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না, জনগণকে সাথে নিয়ে লড়াই করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে লং মার্চ সমাপনী সমাবেশ থেকে বক্তারা ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরত পাঠানোরও আহ্বান জানান। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। বিকেল 4টার দিকে বিএনপির 3 সহযোগী সংগঠনের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। আগে থেকেই তাদের স্বাগত জানাতে সমবেত হয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির সমাপনী সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত জাতীয়তাবাদী শক্তি। দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অবশ্যই, যদি এই খুনি হাসিনার কোনো ষড়যন্ত্র আবারও লিপ্ত হয় এবং ভারতে আবারও কোনো উগ্রবাদী সংগঠন বাংলাদেশের পতাকা অবমান করার দুঃসাহস দেখায়, আমরা সমুচিত জবাব দেব। এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চ দল। লং মার্চ সফল করতে সেখানে কিশোরগঞ্জ, ভৈরব, ময়মনসিংহ অঞ্চলের নেতাকর্মীরাও যোগ দেন। নেতাকর্মীরা প্রায় 1000 গাড়িবহর নিয়ে নরসিংদী হয়ে ভৈরবে যায়। সেখানে স্থানীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। এর আগে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করে বিএনপির 3 সহযোগী সংগঠন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লং মার্চ শুরুর আগে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বিএনপির লং মার্চকে উস্কানিমূলক বলছে ভারতীয় গণমাধ্যম। অপরদিকে ফেক ভিডিও দিয়ে সংবাদ প্রচার করায় পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করেছে বিএনপি। বিকেলে বন্দরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লং মার্চ উপলক্ষে আগরতলা সীমান্তে টহল বাড়িয়ে দেয় ত্রিপুরা পুলিশ। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত বিদ্বেষী মনোভাব ফুটিয়ে তুলতেই বিএনপির এমন কর্মসূচি। তবে ফেক ভিডিও দিয়ে সংবাদ প্রচার করায় পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে 15 মিনিটে কলকাতার মুসলিমরা বাংলাদেশ দখল করতে পারে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান। বাংলাদেশের সমুদ্রসীমা থেকে আটক বাংলাদেশি 78 জেলে ও নাবিকসহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। নাবিকরা ভালো আছেন বলে জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। এদিকে বিষয়টিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাহতাব মিনহাজের প্রতিবেদন।
সোমবার দেশের সমুদ্রসীমা থেকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায় 2টি ট্রলার সহ 78 জন নাবিক ও জেলেকে। মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত 3টি ছবি প্রকাশ করা হয়। তার একটিতে দেখা যায় নাবিকেরা নৌযানের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন, আর নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ড সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের 2টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল যেটিতে ট্রলার 2টি নিয়ে আসার দৃশ্য। ট্রলার কর্তৃপক্ষ বলছে, মাছ ধরার সময় ট্রলারগুলো বাংলাদেশের সমুদ্র সীমায় থাকলেও জোর করে তাদের নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আমাদের সীমানায় প্রায় 5-6 কিলোমিটার ভিতরেই তারা কিলোমিটারই বলি, মানে 3-4 নটিক্যাল মাইল, যেটা নটিক্যাল মাইলের মধ্যেই আসলে ছিল। পরে তারা দেখলে তারা এগিয়ে গেছে, তারপরে তাদেরকে জিম্মি করে একরকম বলা যায়। তাদের অর্থাৎ জিম্মির শব্দ বলা কি ঠিক হবে কিনা আমি জানি না। নৌ পরিবহন অধিদপ্তর বলছে ভারতের এমন কাজ গ্রহণযোগ্য নয়। নদী, সমুদ্র, তাই না? অনেক ক্ষেত্রে ট্রল করতে করতে দেখা যায় যে অনেক সময় আরেকজন বাউন্ডারি ক্রস করে যায়। এটা তো সি ইজ কানেক্টেড, অল দ্য সিজ আর কানেক্টেড। এখন এখানে দেখা যায় যে কোনো দেশের জাহাজ যদি অন্য দেশের সামান্য সীমা অতিক্রম করে, তখন সেখানে যারা কোস্টগার্ড বা অন্য কোনো বাহিনী যারা থাকে, তখন তারা কশন করে যে ওকে ইউ আর উইদিন আওয়ার টেরিটরি, প্লিজ লিভ। ওরা তখন সাথে সাথে চলে যায়। ব্যাপারটা কি ওরকম আর কি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এতে বিঘ্নিত হচ্ছে দেশের নিরাপত্তা। প্রথম কথা অপরাধ করেছে, আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশের মধ্যে ঢুকেছে। ডেফিনেটলি আমি তো নিরাপত্তাহীন বোধ করছি, তবে খুব বেশি নিরাপত্তাহীন মনে করছি না। কেন? দেশের জনগণ, আমি যেটা মনে করি 90% মানুষ এখন এই দেশের ওদের ইন্ডিয়ান এই কর্মগুলো পছন্দ করছে না। এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 ট্রলারগুলো SR ফিশিং ও C&F অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে শঙ্কিত হওয়ারও কোনো কারণ দেখছেন না তারা। সঞ্জয় অধিকারের রিপোর্ট। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত। 22 কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদেরই হলো স্ট্র্যাটেজি, হলো মিলিটারি স্ট্র্যাটেজি হলো, ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব। এইটাই তাদের যত ভয়। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে। কেন করেছে? অবৈধভাবে এই দেশটাকে দখল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এর পেছনে পরোক্ষভাবে চিকেন নেক ইস্যু কাজ করছে। এই চিকেন নেকটাকে তারা করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে আমাদের এই ছোট্ট জায়গা দিয়ে আমরা আমাদের এই গলাটা ছোট থাকবে না, আমরা তাই দেহ করার জন্য তারা চিন্ময়কে লাগিয়েছে। বাংলাদেশকে তাদের অখন ভারতের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তার অধিকাংশই ছিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে। চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। চিকেন নেকের মতো একটা জিনিস তৈরি হয়েছে, আমরা তার কোনো ফায়দা নিয়েছি, ওইটা নিয়ে ভারতকে বিপদগ্রস্ত করেছি বা বিব্রত করেছি, তাও তো নেই। ভাববে কেন? তারা তাদের ভাবনা বদলাতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।
ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে বলে জানান টবি ক্যাডম্যান। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। 10 বছর আগে মানবতাবিরোধী অপরাধে জামাত নেতাদের বিচার শুরুর দিকে টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল দলটি, কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম পরামর্শক। বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক করেন তদন্ত সংস্থা প্রসিকিউশন টিমের সাথে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন টবি, জানান জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। এই বিচার কাজের বিষয়ে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, যাতে করে প্রসিকিউটর টিম ও তদন্ত সংস্থা সুন্দরভাবে তাদের কাজ করে এই বিচার প্রক্রিয়া পরিচালনা করতে পারে। এবারের বিচার প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে। ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে। শেখ হাসিনাকে ফেরানো না গেলে তার অবর্তমানে বিচার কাজ শুরু করা যাবে। চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ চাইলে এমন বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারে, তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন। বর্তমানে ট্রাইব্যুনালে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কখনো অন্তর্বর্তী সরকারকে নিয়ে আবার কখনো সংখ্যালঘু ইস্যুতে চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলো বলছে, ভারতীয় মূলধারার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত এসব সংবাদের 50%ই ভুয়া। একটি চক্র জনমনে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে চালাচ্ছে তথ্য সন্ত্রাস। আদিত্য মামুনের রিপোর্ট। 5 আগস্টের পর দেশ ও দেশের বাইরে, বিশেষত ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তি এবং টেলিভিশন চ্যানেলগুলোতে অসত্য তথ্য দিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করছে। কখনো সনাতনীদের উপর হামলা কিংবা মন্দির ভাঙচুরের খবর ছড়িয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করাই ছিল লক্ষ্য। দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টির লক্ষ্যে অপতথ্য বন্যায় প্রধান উপদেষ্টার অসুস্থতার ভুয়া খবর দিয়ে আবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযানের মতো বানোয়াট খবর দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। যেটা বাংলাদেশে ঘটে নাই ওই ধরনের একটা নেগেটিভ দাঁড় করানো, দেন ওটা সার্কুলেট করা, এটা ওদের মানে ইন্টেনশন ছিল। সো এটা করলে কি হয়, ইন্টারন্যাশনালি মানে বাংলাদেশে একটু কি বলবো, একটু ডিফেম করা। হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে ঢাকার বাইরের বিভিন্ন জেলাগুলো হয়েছিল টার্গেট। কিছুদিন আগে গোপালগঞ্জের একটা ভিডিওকে কেন্দ্র করে সেটা ভারতীয় গণমাধ্যমেও চলে এসেছে, ছড়িয়েছে যে বাংলাদেশে মহিলাদেরকে বাজার করতে যাওয়া নিষেধ করা হয়েছে বা বাজার করতে যেতে দেওয়া হবে না। দেখেন, এটা একটা মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের কমিটি বা তারা যারা পরিচালনা কমিটি আছে তাদের ঘোষণা, এখানে সরকারের কোনো কানেক্টিভিটি ছিল না। গেল 3 মাসে রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত শতাধিক সংবাদের সত্যতা যাচাই করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। মিলেছে ভয়াবহ মিথ্যাচারের নজির। এই সকল ভুল প্রচারণা বাংলাদেশের নিয়ে হয়েছে, এই সংখ্যাটা হতে পারে বা এই পার্সেন্টেজটা হতে পারে 40 থেকে 50-র মতো। সাম্প্রদায়িক হিংসা, পররাষ্ট্র সংক্রান্ত ইস্যু, আবার কখনো সার্বভৌমত্বে আঘাত হানতে পারে এমন অপতথ্যের প্রমাণ অহরহ। এসব সংবাদ পঠিত কিংবা দেখা হয়েছে কোটি কোটি বার। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের দিকেও খেয়াল করেন, মানে 3 বারের মুখ্যমন্ত্রী মমতা সে বলে দিল যে সেই ইউএন ইন্টারভেনশন চায় বাংলাদেশে। প্রত্যেকটা নিউজ যদি আপনি দেখেন ওইগুলার সত্যতা কোনোটাতে তো একবারেই নাই, আর মানে অনেকগুলাতে আছে যেমন খুবই এক্সাজারেট করা। গুজব নির্ভর অনেক সংবাদের তথ্য যাচাই করার কারণে তার যে গুরুত্ব কমছে, সেই খবর সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই বড় ধরনের ষড়যন্ত্র থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করেন সবাই।
প্রথম কাজ যেটা করতে পারে, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে তার ডাউট করতে হবে, মানে তথ্যটা কে দিচ্ছে, তার সোর্সটা কি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। চাঁদাবাজি আর টেন্ডারবাজি দিয়ে শুরু, দ্রুত সময়ে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। শেখ হাসিনার নজর কেড়ে অল্প বয়সে হয়ে যান রাজনীতিবিদ। বলছি ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কথা। গত 15 বছরে কামিয়েছেন হাজার কোটি টাকা। ভোলা এবং ঢাকায় সমানতালে চালিয়েছেন ত্রাসের রাজত্ব। নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি। হাসিনা পালিয়ে যাওয়ার পর শাওনও লাপাত্তা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নুরুন্নবী চৌধুরী শাওন অন্ধকার জগৎ থেকে সংসদ সদস্য হয়ে ওঠা এক আতঙ্কের নাম। রাজধানী ঢাকা ও তার নিচেলা ভোলায় সন্ত্রাসী হিসেবেই শাওনকে চিনত সবাই। তার এই পরিচিতি নজর কাড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। 2010 সালে বিতর্কিত উপনির্বাচনে ভোলা 3 থেকে এমপি হয়েই খুনের মামলায় জড়ান শাওন। রাজধানীতে তার গাড়িতে তারই পিস্তলের গুলিতে খুন হন যুবলীগ নেতা ইব্রাহিম। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও ক্ষমতার দাপটে পার পেয়ে যান তিনি। তবে পট পরিবর্তনে মুখ খুলছেন হতভাগা ইব্রাহিমের স্বজনেরা। ইব্রাহিম খুনের ঘটনা পুনঃতদন্ত চান তারা। ওই সময় একটা দুঃশাসন চলছে দেশে, কথা বলার মতন কোনো ভাগ সত্যিকারেই ছিল না। আত্মীয় আছে ঠিকই, আত্মীয় খোঁজ নিতে গেল তাকে নিজেরও মার্ডার হইতে এমনই একটা অবস্থা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে। এবং সে যে এই এতে যে একটা রাজনীতি একটা পথ তার উঠাইতে চেয়েছিল, এটাই তার কালসূত্র হয়ে দাঁড়িয়েছে। এখন তার সুস্থ তদন্ত করে তার বিচারটা পুনরাবৃত্তি করে যেন বিচারটা সত্য বিদ্যায় বিচার হয়। ঢাকার পাশাপাশি গত 1.5 যুগে ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। শাওনকে খুশি না করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কেউ চাকরি পেতেন না। এখানে রাজনৈতিক এবং দেশে উন্নয়নমূলক যত কাজ হয়েছে সবগুলি কাজ থেকে উনি চাঁদাবাজি করতেন। সব টাকা বিদেশে পাচার করছে। বিনা নির্বাচনে এমপি হয়ে মানুষের সহযোগিতা দেওয়ার নামে সে করেছে লুটপাট, চাঁদাবাজি, অন্যায়। দিন দুপুরে মানুষ ধরে নিয়ে এই স্টলের ভিতরে ঢুকাইয়া মাইজা টাকা আদায় করে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই ব্যাপারে তার এবং সুস্থ তদন্ত এবং তার বিচার চাই। লালমোহনে সরকারি শাহবাজপুর কলেজের মাঠ দখল করে নির্মাণ করেছেন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক। আমার ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটাকে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক করা হয়েছে। 2014 সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় 1,20,89,000 টাকার সম্পদ দেখিয়েছিলেন শাওন। আর 2024 সালে তিনি দেখান 33,55,732 টাকার সম্পদ। এদিকে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পলাতক শাওন। তার বিরুদ্ধে ঢাকা ও ভোলায় একাধিক মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধে আমাদের সঙ্গে 2টা নিয়মিত মামলা আছে। তাছাড়া সে ঢাকায় 5ই আগস্টের আগে যে বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটছে সেই মামলায় বেশ কয়েকটা মামলা সে আসামি। সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিচার চান সাধারণ মানুষ। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাওনের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম দখলের নীল নকশা, চুক্তি বাতিলের দাবি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাঙামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন। বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো সবচেয়ে পেছনে পড়ে আছে।
এ সময় নারী ফুটবল দলে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করেন তিনি। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনুস। চট্টগ্রাম দখলের নীল নকশা হিসেবে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বলেন, অবিলম্বে ভারতের সাথে দেশবিরোধী এই চুক্তি বাতিল না হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। শিউলি শবনমের রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীতে প্রায় ৩০,০০০ একর জমিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে, আর সেখান থেকে আওয়ামী লীগ সরকার ৯০০ একর জায়গা বরাদ্দ দেয় ভারতকে। ফেনীর মতো স্পর্শকাতর স্থানে ভারতকে অর্থনৈতিক অঞ্চল করতে দেয়া বিগত সরকারের দেশ বিক্রির ষড়যন্ত্র। জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন অভিযোগ তুলে ধরে প্রতিবাদ জানায় গণ অধিকার পরিষদ। ভারত বাংলাদেশের আগ্রাসন চালানোর একটি নীল নকশা হলো ইকোনমিক জোন। বক্তারা বলেন, ভারতের আগ্রাসন থেকে রক্ষায় মিরসরাই এলাকায় স্থায়ী সেনাঘাঁটি করতে হবে। নিরাপত্তা ঝুঁকি নিজেরাই তৈরি করে এখানে তারা অস্ত্র গোলা বারুদ এনে তারা এখানে একটা ব্যাকআপ তৈরি করতে পারবে। ফেনী নিরাপত্তার বিধানের জন্য ফেনীতে একটি সামরিক ঘাঁটি, শক্তিশালী সামরিক ঘাঁটি জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। বিজেপি নেতা শুভেন্দুর প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি কিংবা বাংলাদেশকে উস্কে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং ভারতকে না বলার সময় এসেছে। আমরা জাতীয় ঐক্যের ডাকে আমরা ঐক্য আছি। ভারত যদি যে কোনো মুহূর্তে আমাদের উপর আগ্রাসন চালাইলে এর দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারি। ৩ মাসের মধ্যে ভারতীয় অর্থনৈতিক জোনের চুক্তি বাতিল করা না হলে জনগণকে সাথে নিয়ে অর্থনৈতিক অঞ্চলের জায়গা দখলেরও হুঁশিয়ারি দেন তারা। এই জায়গাটা বাংলাদেশিদের দখলে না থাকলে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব চরমভাবে বিঘ্নিত হবে। পরে ভারতের সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে এভিয়েশনের ভবিষ্যৎ উজ্জ্বল, আর দিন দিনই বাড়ছে আর্মি এভিয়েশন। এভিয়েশনের বেসিক কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এই কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সে সময় স্টাফ, ফ্লাইং ইনস্ট্রাক্টর, গ্রাউন্ড ইনস্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট কর্মীদের পাইলট হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান সেনাপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গতি ও নিপুণতা এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন। ১৯৭৮ সাল থেকে প্রতিষ্ঠার পর তরুণ সামরিক অফিসারদের প্রশিক্ষণ দিয়ে আসছেন তারা, আর তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয় এভিয়েশন বেসিক কোর্স ১৩ এর ব্রেভেন্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের। ২৪ জন তরুণ অফিসারের হাতে ব্রেভেন্ট ও সার্টিফিকেট তুলে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান নতুন পাইলটদের অভিনন্দন জানিয়ে বলেন, আরও নতুন নতুন বহর তারা খুব শীঘ্রই সংযুক্ত করতে যাচ্ছেন, যা দেশের সরকারের জন্য সাশ্রয়ী হবে। Very soon you will find that in fixed wing we'll be having medium range aircraft, turboprop twin engine aircraft. Maybe we're trying to acquire King Air 360 extra range. These aircraft can be used for the dignitaries, the VIPs, the delegates from Bangladesh to travel to India, to Thailand, to Singapore, the regional countries in style. Thereby, we would like to reduce the expenditure of the government. তিনি বলেন, বাংলাদেশে এভিয়েশনের ভবিষ্যৎ অনেক ভালো, আর আর্মি এভিয়েশনের সুযোগ দিন দিন বাড়ছে। Aviation has a bright future in Bangladesh. Our army aviation is growing day by day. স্টাফ থেকে শুরু করে ফ্লাইং ইনস্ট্রাক্টর, গ্রাউন্ড ইনস্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট কর্মীদের পাইলট হিসেবে নতুনদের গড়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। I also thank all the staff, flying instructors, the ground instructors and associated staffs for their wonderful job. নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। ইটভাটা চলতে বাধা নেই, ইটভাটা চলাকালীন কেউ যেন ডিস্টার্ব না করে, এমন জালিয়াতি আদেশ নিয়ে চলছিল ২৬টি ইটভাটা। বুধবার তাদের বিরুদ্ধে মামলা করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রিটকারী আইনজীবী 21 টেলিভিশনকে জানিয়েছেন, ক্লার্ক, কম্পিউটার অপারেটর বা আইনজীবী যেই জড়িত হোক ছাড় পাবে না কেউ। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। 2022 সাল থেকে চট্টগ্রামে অভিনব কায়দায় হাইকোর্টের রায় জালিয়াতি করে চলছিল 26টি ইটভাটা। বিপত্তি ঘটে রিটকারী আইনজীবী ইটভাটা বন্ধের খোঁজ নিতে গেলে। তখন জেলা প্রশাসক জানান, হাইকোর্টের আদেশ নিয়েই চলছে ইটভাটা। জেলা প্রশাসকের এমন বক্তব্য আদালতের নজরে আনেন আইনজীবী। রায় পর্যালোচনা করে দেখা যায়, হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার সাথে এক লাইন জুড়ে দিয়ে 26টি ইটভাটা পরিচালনার আদেশ করে নেয় জালিয়াত চক্র। ইটভাটা পরিচালনায় তাদের ডিস্টার্ব না করার জন্য আদেশে উল্লেখ করে চক্রটি। কোর্ট যেটা অর্ডার দিয়েছিল যে ওদের একটা আবেদনপত্র জমা দিয়েছে, সেই আবেদনটা নিষ্পত্তি করার জন্য বলছে 60 দিনের মধ্যে, ফুল স্টপ। এরপরে ওরা একটা শব্দ লাগাইছে, ইটভাটা চালাতে প্রশাসন কোনো ডিস্টার্ব করতে পারবে না। তারা অরিজিনাল ফাইলে তারা পিটিশনার হলো 16 জন, কিন্তু যে অর্ডারটা তারা দিয়েছে সেখানে তারা 26 জন, আরও 10 জনের নাম ওখানে ঢুকিয়েছে। আবেদনকারী আইনজীবী জানান, 22 সালে করা পার্বত্য চট্টগ্রামের ইটভাটার মামলাটি আপিল বিভাগ হয়ে এসেছে। কোর্ট উষ্ণ প্রকাশ করেছেন এবং কোর্ট রেজিস্ট্রার জেনারেলকে ডাইরেকশন দিয়েছেন যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাদের ব্যাপারে মামলা করা হয়। মামলা তদন্তে আসলে উঠে আসবে এখানে কি হবে বিষয়টা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইটভাটার আইনজীবী। এই বিষয়টা যে আইনজীবীর অগোচরে হয়েছে, আইনজীবী জানে না, ওনার চেম্বার থেকে যে অর্ডার কমিউনিকেট করা হয়েছে সেটা জেনুইন, অর্ডার সার্টিফাইড কপি যেটা তোলা হয়েছে সেটাও এজ ইট ইজ, ওইটার সাথে এই জিনিসটার মিলে না। আইনজীবী জানান, জালিয়াতির সাথে হাইকোর্টের কম্পিউটার অপারেটর, ক্লার্ক, সেকশন আইনজীবী যেই জড়িত হোক না কেন তদন্তে বের হয়ে আসবে। মামলা করার পরে তদন্তে এর মধ্যে যদি কোনো আইনজীবী জড়িত থাকে, এর মধ্যে যদি কোনো ক্লার্ক জড়িত থাকে, এর মধ্যে যদি কোনো কম্পিউটার অপারেটর জড়িত থাকে, সেকশনের কেউ জড়িত থাকে, যেই কেউ জড়িত থাকে, তদন্তের মাধ্যমে এরা বেরোয় আসবে। এর আগে রায় জালিয়াতির আরেকটি মামলায় আইনজীবী জেলে গিয়েছে বলেও জানান আবেদনকারীর আইনজীবী। 5ই আগস্টের পরিবর্তনের কথা বলছি, পরিবর্তনের পরে এখানেও তো আমরা পরিবর্তন চাই। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার প্রার্থীদের সহায়তার জন্য চালু করেছেন হেল্পলাইন অভিযোগ বক্স। এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাড়ছে রেফারিদের বেতন, 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত। দেখছেন রাতের 21 সংবাদ। জানুয়ারির মধ্যে সব শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নিয়ে কথা জানান তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভায় এলএনজি, সয়াবিন তেল ও পাম অয়েল দ্রুত আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। স্বচ্ছ যেন প্রক্রিয়াগুলি হয় সেইভাবে আমরা প্রাইস চেক করি, প্রতিযোগিতামূলক হয়েছে কিনা সেটা দেখি, তারপরে সার্বিকভাবে টাকার পরিমাণ দেখি। আর সবচেয়ে যে হলো যে উদ্দেশ্যে যেটা আমরা অনুমোদন করি সেটা যেন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে, যেমন সার যেন দ্রুত আসে, মসুরটা, পাঠ্য বই যেন দ্রুত, আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করি। চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না। এবার বাণিজ্য সংবাদ। দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে মেঘনা গ্রুপ প্রথমবারের মতো নিয়ে এসেছে আর ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। বুধবার ঢাকার উত্তরায় ঢালাই স্পেশাল সিমেন্ট বিষয়ক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যা মেঘনা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সেমিনারে বক্তারা বলেন, এই ক্যাটাগরির সিমেন্ট বাংলাদেশের নির্মাণ শিল্পের জন্য যুগান্তকারী পদক্ষেপ। এই সিমেন্ট দৃঢ়তা অর্জন ও দীর্ঘমেয়াদের নিশ্চয়তা দেবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে প্রকৌশলী ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিটেইল প্রোগ্রাম স্বাধীনতা অফারের পুরস্কার বিতরণ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ঢাকা ও আশেপাশের বিজয়ী ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে দি বাফেট এম্পায়ার আয়োজন করা হয়। সেপ্টেম্বর অক্টোবর খুচরা ব্যবসায়ীদের জন্য বিশেষ স্ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফারের আয়োজন করেছিল আকিজ। বিক্রেতাদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকরা। পুরস্কার হিসেবে ছিল নেপাল ভ্রমণ, ডিপ ফ্রিজ,
32 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন এবং নিশ্চিত উপহার ক্যাশ ডিসকাউন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার আতিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফজলে করিম সহ অন্যান্য কর্মকর্তারা। এবার খেলার খবর। রেফারিদের বেতন বৃদ্ধি, দক্ষতা বাড়াতে রেফারিজ একাডেমি স্থাপন সহ 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফের নতুন কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমকে মিডিয়া কমিটির চেয়ারম্যান আরিফুল ইসলাম বাবু জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে থাকবে না কোনো রেলিগেশন। এছাড়াও 31 ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া হেড কোচ হাভিয়ার কাব্রেরা ও বাফুফে একাডেমির কোচ পিটার বাটলারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে 1 সপ্তাহের মধ্যে। বাফুফের পক্ষ থেকে ঘোষিত সাফ জয়ী নারীদের পুরস্কার দ্রুত দিতে তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্টের একই কথা যে ফুটবল মাঠে আসবে, ফুটবল মাঠে রাখতে হবে, ফুটবল জেলায় জেলায় চালাতে হবে। আন্ডার 15-এর খেলা খেলতে হবে, আন্ডার 17-এর খেলা খেলতে হবে, লিগ খেলা খেলতে হবে। আজকেও সে বলেছে যে 8টা জেলাতে কিভাবে 8টা ডিস্ট্রিক্টে কিভাবে একই সাথে ফুটবলটা চলে, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরল চ্যাম্পিয়ন্স ট্রফি। সকাল থেকে লাবণী পয়েন্টের ট্রফির সাথে হিড়িক পড়ে ছবি তোলার। দারুণ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে উচ্ছ্বসিত কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা। তাদের আশা, মাঠের খেলায় সেরাটা দিয়ে এই ট্রফি নিজেদের করে নেবে বাংলাদেশ দল। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্য ছবিতে আকাশুজ্জামানের রিপোর্ট। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফটো সেশনের জন্য ট্রফি নিয়ে যাওয়া হয় কক্সবাজারে। সকালে সাগর পাড়ের সাম্পানে প্রদর্শন শেষে ট্রফি আসে লাবণী পয়েন্টে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও ট্রফি দেখার সুযোগ ছিল সবারই। শুধু চোখের দেখা নয়, ট্রফির সাথে ছবি তোলার ইচ্ছেও পূরণ হয়েছে। কক্সবাজারে ঘুরতে এসে এমন একটা মুহূর্তে সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। এতদিন দেখা যাচ্ছে নিউজ মিডিয়ায় দেখে এসেছি বা নিউজ পেপারে দেখে এসেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে অত্যন্ত গর্ববোধ হচ্ছে নিজেদের দেশের প্রতি, নিজেদের টিমের প্রতি। এখানকার যে তরুণ ক্রিকেটাররা আছে তারা অনুপ্রেরণা পাবে। ট্রফিটা এখানে উন্মোচন হচ্ছে, এখানে প্রদর্শন হচ্ছে, সেটা দেখে অসাধারণ লেগেছে, অনেক ভালো লেগেছে। আসলে এত কাছ থেকে দেখবো ভাবিনি, চিন্তাও করিনি। শুধুমাত্র আইসিসির নির্ধারিত সফরে নয়, ক্রিকেট ভক্তদের চাওয়া ব্যাটে বলের লড়াইয়ে জিতে এই ট্রফি আবারও লাল সবুজের দেশে এনে দেবেন রিয়াদ মুশফিকরা। এটা দেখতে পারে খুবই ভালো লাগতেছে আর মনের একটা আনন্দ অনুভব হচ্ছে যে আইসিসি ট্রফি আসলে কক্সবাজার আসলে এটা প্রদর্শন করা হচ্ছে। আশা করি বাংলাদেশ আমাদের হতাশ করবে না, এইবার ট্রফিটা অবশ্যই আনবে। অনেক বেশি ভালো লাগছে, আমি ভাবি নাই এত কাছ থেকে ছবি তুলতে পারবো। আরও একদিন ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবে সাধারণ মানুষ। এর জন্য আসতে হবে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বৃহস্পতিবার সেখানেই রাখা হবে ট্রফি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত আগ্রাসনের চেষ্টা করলে পাল্টা জবাব, লং মার্চ থেকে কড়া হুঁশিয়ারি। আটক বাংলাদেশি নাবিকদের আপত্তিকর ছবি প্রকাশ, নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে বললেন ক্যাডম্যান। বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের অধিকাংশ খবরই ভুয়া বলছে ফ্যাক্ট চেকাররা। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।